হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আমাদের যে প্রিভিয়াস ইয়ারের সিরিজ চলছিল সেই সিরিজের আজকে 15 নম্বর সেট। গতকাল হয়ে গেছে 14 নম্বর সেট, আজকে আমরা চলে এসেছি 15 নম্বর সেট নিয়ে। তো দেখা যাক অঙ্কের প্রথমেই কি আছে, প্রথম সেটের প্রথমেই অঙ্কটা কি আছে। সেটের প্রথমের অঙ্কটা যাওয়ার আগে কিছু আছে ইনফরমেশন। হ্যাঁ, হেল্পলাইন নাম্বার তো রয়েছে, তোমাদের দরকার লাগলে কল করবে। কেন দরকার লাগবে সেটা পরে আসছি, পরে একটু পরে বলবো আমি। আচ্ছা, এই পেজটা দেখো, এই পেজের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি এটা তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে ক্লাস কিভাবে হচ্ছে। রিজনিং, ম্যাথ, জিকে, সায়েন্স সবকিছুই কিন্তু হচ্ছে, রেগুলার বেসিসে হচ্ছে। তো সেগুলো কিন্তু তোমরা ফলো করতে থাকো। ওকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমরা বুঝতেই পারবে না যে কখন কি ক্লাস আসছে। সাবস্ক্রাইব করে নিই, নোটিফিকেশন বেলটাকে অন করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর এগিয়ে চলো। ওকে, চলো 15 নম্বর সেটে আসছি আমি। 15 নম্বর সেট করতে গিয়ে যে অঙ্কটা আমি প্রথমেই পাচ্ছি সেটা হচ্ছে কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান হচ্ছে হাফ, এবং লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হচ্ছে 1। তো হর আর লব কোনটাকে, এটাকে বলছে হচ্ছে লব, আর এটাকে বলছে কি হচ্ছে হর। ঠিক আছে, ওটা উপরটা লব, যেটা হচ্ছে হর। এবার তো ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটা করতে গিয়ে আমরা প্রেফার করব অপশন টেস্ট। আমি লিখে দিচ্ছি, আমরা প্রেফার করব হচ্ছে অপশন টেস্ট। আমরা প্রেফার করব হচ্ছে অপশন টেস্ট। ওকে, কি করে, হাউ? প্রথম অপশনটা নিলাম, মানে অঙ্কটা আমি করে দেখিয়ে দেবো কেন অপশন টেস্ট বলছি। অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের একটু বড়ই হবে, তাই জন্য অপশন টেস্টেই যাবো। তো প্রথমে গেছে 3/7, বলছে হরের সাথে 3 যোগ করলে, হরের সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 3/10 হচ্ছে। তো উইচ ইজ নট ইজ ইকুয়াল টু হাফ, হাফ তো হবে না, এটা আনসার হলো না। আচ্ছা, অপশন বি, অপশন বি হচ্ছে কত, 2/5। 2/5 যদি হয় তাহলে দেখো হরের সাথে 3 যোগ করতে বলেছে, হরের সাথে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 8। হরের সাথে 3 যোগ, তো এই যে বারবার করে হরের সাথে 3 যোগ করতে বলছে, তাহলে 8। তো অবভিয়াসলি এটা ইট ইজ নট, এটা ইকুয়াল টু হচ্ছে 1/4, নট ইকুয়াল টু হচ্ছে 1/2। আচ্ছা, এবার অপশন সি দেখি, অপশন সি তে কি বলছে। অপশন সি হচ্ছে 5/7। এবার বলছে হরের সাথে তুমি যোগ করো হচ্ছে 3, 10 হয়ে গেল, তাহলে 1 আর 2, তাহলে হাফ হয়ে গেছে। তাহলে আমার এইটা স্যাটিসফাই করে গেছে বলে এটা আনসার হবেই তা নয়। ঠিক আছে, এটা যেহেতু স্যাটিসফাই করে গেছে, তাহলে আমাকে চেক করতে হবে লবের সাথে, লবের সাথে আমাকে কি করতে হবে, 2 যোগ করতে হবে। তো লবের সাথে 2 যোগ করলে কত হবে, 1 হবে বলেছে। লবের সাথে 2 যোগ করলে কত হচ্ছে, 7। তাহলে 7/7 কত হয়ে গেল, 1। 7/7 কত হয়ে গেল, 1। তাহলে 1 যদি হয় তাহলে ভগ্নাংশটি অবভিয়াসলি স্যাটিসফাই করে গেছে। আমি কিন্তু ওই একটা স্যাটিসফাই করলো বলেই আমি এখানে আনসার ঠিক করে দিতে পারি না। আমাকে যখনই ওইটা এক প্রথম কন্ডিশন স্যাটিসফাই করলো, মানে আমাকে চেক করতে হবে যে সেকেন্ড অপশনটা, মানে সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। তো সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করে আছে, তাহলে আনসার হয়ে গেল আমাদের কত, অপশন সি 5/7। আর আমাদের অপশন ডি চেক করা দরকার নেই। নেক্সট, আচ্ছা কিসে এসেছিল অঙ্কটা, কেবি কনস্টেবল 2023 তে এসেছিল। আচ্ছা, এবার চলে আসছি আমি 2 এর অঙ্কটায়। বলছে 100 থেকে 300 এর মধ্যে 11 গুণিতকগুলির সমষ্টি। 100 থেকে 300 মধ্যে 11 গুণিতকগুলির সমষ্টি, সমষ্টি চেয়েছে, মাইন্ড ইট। আচ্ছা, একটা জিনিস ভাবো, 11 গুণিতক মানে কি আসবে, পরপর আসবে। তো মানে 11 গুণিতক মানে কি আসছে, পরপর আসবে, মানে পরপর আসবে, দ্যাট মিনস হচ্ছে গ্যাপ সেম হবে। এবার এই অঙ্ক অনেকভাবে করা যেতে পারে। কিরকম ভাবে করা যেতে পারে দেখো, 11 প্রথম গুণিতকটা কত হবে, প্রথম গুণিতকটা কত হবে, 110 হবে। তাহলে 10 10 মানে 10 দিয়ে গুণ করে প্রথম গুণিতকটা পাচ্ছি ওই রেঞ্জের মধ্যে, মানে 100 থেকে 300 মধ্যে বলেছে, 110 পাচ্ছি। আবার 300 ঠিক আগে কত পাবো, 11 ইন্টু, যদি ইন্টু করে না বুঝতে পারো তুমি কি করবে, 300 11 দিয়ে ভাগ করে নাও। তাহলে 11 দুগুণে হচ্ছে 22, 8 80, তাহলে তোমার হচ্ছে 7 11 77। আর তো মিলছে না, তো আমি 27, মানে 11 ইন্টু 27 করলে কি পাবো, 297 পাবো। এইটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে, মানে 100 থেকে 300 মধ্যে আমার প্রথমটা হচ্ছে 110 আর শেষটা হচ্ছে 297। তাহলে গড় কত হবে, গড় হয়ে যাবে 297 প্লাস 110 হয়ে গেল বাই 2, এটা গড় হয়ে গেল। গড়ের সঙ্গে নাম্বার অফ টার্মস গুণ করলেই তো আমার হয়ে যাবে, গড়ের সাথে আমার নাম্বার অফ টার্মস গুণ করলেই কি হয়ে যাবে, আমি যোগফলটা পেয়ে যাব। তো নাম্বার অফ টার্মস কত, দেখো নাম্বার অফ টার্মস কি 10 থেকে 27, তাহলে নাম্বার অফ টার্মস কত হয়ে যাবে,
নাম্বার অফ টার্মস হয়ে যাচ্ছে 27 মাইনাস 10 ইন্টু, সরি ইন্টু নয়, 27 মাইনাস 10 প্লাস 1। অলওয়েজ নাম্বার কাউন্ট করতে গেলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। 18, 18 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে গেল কত 9। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তোমার 300, এখানে 7, 0 হাতে 1 ইন্টু 4, তাহলে কত হলো 4 9 36, 7 9 63, 3 6 6 3, 3 6 6 3 হয়ে গেল অপশন ডি আনসার। তাহলে কি হলো, আমি এখানে গড়টা বার করে নিয়েছি, গড় ইন্টু নাম্বার অফ টার্মস করে দিয়েছি, যোগফল বেরিয়ে গেছে। কি বললাম, গড় ইন্টু নাম্বার অফ টার্মস করে যোগফল বেরিয়ে। না হলে দেখো অনেক কিছু অনেক বড় করতে হতো। আর একটা জিনিস এখানে যদি আমি করতাম তাহলে এইটা করতে পারতাম। দেখো আমি তো রেঞ্জটা বার করে নিয়েছি, 10 থেকে শুরু হবে, তাহলে 10 থেকে শুরু হবে 10 প্লাস 11 প্লাস আপ টু কত যাবে 27, এই অবধি করে নিতে পারতাম। ঠিক আছে, এই অবধি যদি করা হতো তাহলে দেখো 11 হতো, আর এটা কত হয়ে যেত, কারণ 10 থেকে শুরু হয়েছে। তাহলে আমি এই পার্টটাও আবার দুটো ভাবে করতে পারি। কি হবে, আমরা 10 থেকে যদি 27 হয় তাহলে আমরা করতে পারি 1 থেকে 27 যোগ করতে পারি, সেখান থেকে 1 থেকে 10 মাইনাস করতে পারি। 1 থেকে 27 যোগ করলে কত, 27 ইন্টু 28/2 মাইনাস, এখানে তোমার 1 থেকে 10 হয়ে যাচ্ছে, মানে 1 থেকে 9 বাদ দেবো, মাইনাস হচ্ছে 9 ইন্টু 10/2। মানে এটা কোন রুলে হচ্ছে বলো তো, n ইন্টু n প্লাস 1/2। এটা করে বার করা যেতে পারে, অথবা 11 ইন্টু, এখান থেকে লিখতে পারি 11 ইন্টু, এটা কি হয়ে যাবে 27 প্লাস 10/2, পরপর আছে যেহেতু। ঠিক আছে, কতগুলো টার্ম আছে, 18টা টার্ম আছে, এটাও আমরা করতে পারি। ঠিক আছে, এইটা সোজা লাগতে পারে, আর এইটা, এই মাঝেরটা কিন্তু না করাই ভালো। তিনটে উপায় দেখিয়ে দিয়েছি, ধীরে সুস্থে দেখে ভাবো। এইটা আমি কি বলেছি, গড় বার করেছি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস, তাহলে গড় ইন্টু হচ্ছে নাম্বার অফ টার্মস, এইটা আমার মনে হচ্ছে বেস্ট। এবার যার যেটা মনে হবে সুবিধা করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট সঙ্গে চলে যাই। নেক্সট সঙ্গে যাওয়ার আগে আমি তোমাদের প্রতিটা ভিডিওতে ইনফরমেশনটা দিয়ে রাখছি যে আমাদের যেহেতু সামনে এসএসসি জিডি আছে, একদম দোরগোড়াতেই আছে পরীক্ষা, তো তার জন্য যে প্র্যাকটিসের যে ব্যাপারটা, তার জন্য চলে আসছি আমরা। এটা এখন আর ফাউন্ডেশনের গল্পটা হবে না, প্র্যাকটিসই চলবে এখন। যতটা এবার দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে তোমার কোনো একটা চ্যাপ্টারে অসুবিধা আছে, সেইটা তোমাকে ফাউন্ডেশন করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, বাকি যা হবে মেনলি কিন্তু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে এই ব্যাচটা কন্টিনিউ হচ্ছে। অ্যাডমিশনের হেল্পলাইন নাম্বার হচ্ছে এই দুটো, যে কোনো একটা নাম্বারে ফোন করে নাও, নিজের সুবিধা অসুবিধা আলোচনা করে নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। আচ্ছা, এবার হচ্ছে যাদের জিডি নেই, যারা অনলি ডব্লিউপি কেপির জন্য পড়াশোনা করছো বা আদার্স পুলিশ এক্সামের জন্য পড়াশোনা করছো, তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। হেল্পলাইন নাম্বার এটা আছে, এখানেও একই গল্প। পরীক্ষা হয়তো এখন হচ্ছে না, দুদিন পর তো হবে, তো তখন তুমি কি করবে, তো এখন থেকে প্রিপারেশন না শুরু করলে কিন্তু পরীক্ষা ক্র্যাক করাটা সম্ভব নয়, কারণ দিন দিন কম্পিটিশন বেড়েই যাচ্ছে। তো তাই চলে এসো এই ব্যাচটাতে। এবার চলে আসছি আমরা অনলাইনে। এটা তো অফলাইনের পোর্শন চলে গেল, আবাসিক, এখানে থেকে খেয়ে মাঠ প্র্যাকটিস করে পড়াশোনা করলে, এইটা হচ্ছে তুমি বাড়িতে থেকে পড়াশোনা করতে পারছো। তার জন্য ফাউন্ডেশন ব্যাচ, যাদের চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে শুরু করছো তাদের জন্য এটা। যাদের এটা কমপ্লিট হয়ে গেছে, মানে এইটা কমপ্লিট বলতে কি এখানেই কমপ্লিট হতে হবে তার কোনো মানে নেই, এখানে তোমার না কমপ্লিট হয়ে থাকলে করো। যাদের মনে হচ্ছে না আমার ফাউন্ডেশন কমপ্লিটেড, তারা চলে এসো হচ্ছে আমাদের রিভিশন ব্যাচে। হয়ে গেল, যে এবার যে এখানে পড়বে সে এখানে পর ওখানে যাবে, ওখানের পর এখানে আসবে, এই তিনটা করে পুরো কম্প্যাক্ট একটা ব্যাপার হয়ে গেল। এবার এখানে গেল, এখান থেকে রিভিশন করে তুমি চলে এলে এখানে প্র্যাকটিসে। এটা হচ্ছে আমাদের আলটিমেট প্র্যাকটিস ব্যাচ। এবার যাদের মনে হচ্ছে আমরা রিভিশন দরকার রিভিশন নাও, যাদের ফাউন্ডেশন দরকার ফাউন্ডেশন নাও, যাদের শুধু প্র্যাকটিস দরকার প্র্যাকটিস নাও। তবে একটা কথা মাথায় রাখবে, চালাকি করতে গিয়ে কিন্তু কোনো উপায় লাভ হবে না। কেন বলছি, এই তিনটে ব্যাচ আলাদা আলাদা করা হয়েছে, মানে নিশ্চয়ই কিছু ভেবেই করা হয়েছে। যদি কেউ মনে করো দূর ফাউন্ডেশনে যাওয়ার দরকার নেই, চলো একবারে প্র্যাকটিসে চলো, গল্প তো একই, বা ফাউন্ডেশনে যাওয়ার দরকার নেই, চলো রিভিশনে চলো। এই ব্যাচের স্পিড যা হবে, এই ব্যাচের স্পিড তার থেকে বেশি হবে, এবং এই ব্যাচের স্পিড তার থেকেও বেশি হবে। কেন, তুমি তো ডে বাই ডে তো প্র্যাকটিস করে করে ইউজ টু হচ্ছ, তোমার স্পিড যদি না বাড়ে তাহলে মোটেই সেটা তোমার জন্য ভালো নয়। তাই সেই অনুযায়ী কিন্তু ব্যাচগুলো সেট করা হয়েছে। ওকে,
চলো আর বেশি না বকে পরের অঙ্কে চলে যাচ্ছি। যদি আরো কিছু বকবক শোনার দরকার হয় বা ইনফরমেশনের দরকার হয় চলে এসো এই হেল্পলাইন নাম্বারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করতে পারে। 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? ঠিক আছে, তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি জনসংখ্যা আছে, দিন সংখ্যা আছে, আর কি আছে, কাজের পরিমাণ আছে। তাহলে আমি এই তিনটে টার্ম নিলাম, M1 D1 W2, M2 D2 W1। ঠিক আছে, M1 M ফর কি ম্যান পাওয়ার, D ফর হচ্ছে ডেজ, W ফর ওয়ার্ক ডান। এখানে বলছে 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা। তাহলে ইট ইজ ক্লিয়ার যে 8 জন পুরুষ যে কাজটা করবে 12 জন মহিলা সেই কাজটা করবে। তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 জন পুরুষ ইজ ইকুয়াল টু 3 জন মহিলা। 2 জন পুরুষ ইকুয়াল টু হচ্ছে 3 জন মহিলা। 2 জন পুরুষ মানে হচ্ছে কত, 3 জন মহিলা। হয়ে গেল, ব্যাস। এবার এইখানে দেখো ভালো করে খেয়াল করে, এখানে আমি যেহেতু মহিলাদের কনভার্ট করলে আমার ফ্র্যাকশনে আসবে না, আমি মহিলাদের কনভার্ট করছি। তাহলে এখানে কতজন মহিলা ছিল, 12 জন মহিলা ছিল। আমি আইদার 8 জন পুরুষ নেবো না হলে 12 জন মহিলা নেবো। আমি 12 জন মহিলাকে নিয়েছি। ওরা কদিন কাজ করছে, 30 দিন কাজ করছে। কত টাকা উপার্জন করছে, 1200 টাকা। ডিরেক্ট বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা কেন এখানে 1200 এখানে বসালাম, এখানে W2 ছিল, এখানে W1 ছিল। W1 মানে প্রথমটা তো এখানেই বসাবো। এবার যে 20 জন পুরুষ 24 জন মহিলা, 20 জন পুরুষ মানে কত, 30 জন মহিলা। এই যে 2 জন মানে যদি 3 জন মহিলা হয়, 2 জন পুরুষ মানে, তাহলে 2 জন পুরুষ মানে 3 জন মহিলা হয়, তাহলে 20 জন মানে কতজন মহিলা হবে, 20 জন মানে যে 30 জন মহিলা হবে। তাহলে এখানে 30 জন মহিলা প্লাস 24 জন মহিলা, 30 জন প্লাস 24 জন মানে কত হয়ে যাচ্ছে, 54 জন মহিলা। 54 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে, কত দিনে কাজটি নয়, কত টাকা ইনকাম করবে না, কত দিন বার করতে বলেনি তোমাকে, বলেছে 5 দিন। 5 দিনে ক টাকা ইনকাম করবে সেটা তোমাকে বার করতে হবে। 5 দিন হচ্ছে কত টাকা ইনকাম করবে, ব্যাস এই হয়ে গেল গল্প। ঠিক আছে, যাতে এই এই একটা লাইনে কিন্তু লিখবো, আমাদের এইগুলো সবটাই কিন্তু এই এই রিলেশনটা বার করার পর এগুলো করে দেখার কোনো দরকার নেই। তুমি এমনিই বুঝতে পারছো 30 জন, 20 জন থেকে 30 জন, 30 আর ওখানে 24 মানে 54। ঠিক আছে, এটা আমার করার দরকারই নেই, কিন্তু আমি এটা করলাম কি জন্য, তোমাদের বোঝানোর জন্য এটা করলাম। আচ্ছা কাটাকাটি এবার যাই, 120 তাহলে কত হয়ে গেল, 10 10 যদি হয় 3 দিয়ে 3 18 54, ব্যাস। তাহলে W2 ইজ ইকুয়াল টু কত, 5 18 90, 900 টাকা হয়ে গেল আনসার, 900 টাকা, অপশন সি। ঠিক আছে, নেক্সট 4। 3টি সংখ্যার মধ্যে প্রথমটির দ্বিগুণ, 3টি সংখ্যার মধ্যে প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, আর 3টি সংখ্যার গড় এত হলে, আচ্ছা প্রথমটি কি বলেছে দেখো, আগে সংখ্যা 3টের অনুপাত আমাদের লাগবে, ফার্স্ট সেকেন্ড আর থার্ড। কি বলছে, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টির প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে দ্বিগুণ আর 3 গুণের কথা বলছে, এদের লসাগু কত হয়ে যাচ্ছে, 6। দ্বিগুণ আর 3 গুণের কথা বলছে, এদের লসাগু কত হয়ে যাচ্ছে, 6। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয়টির 3 গুণ। তাহলে আমাদের কি দ্বিতীয় সংখ্যাটাই সব থেকে বড়, 6। যেহেতু দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটি দ্বিতীয়টির হাফ, আবার দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টি 3 ভাগ। তাহলে অনুপাত পেয়ে গেছি আমরা, এটা হয়ে গেল অনুপাত। ক্লিয়ার। এবার বলছে 3টি সংখ্যার গড় হচ্ছে 44। তো গড় যদি 44 হয় তাহলে মোট কত হবে, 44 ইন্টু 3 হবে। গড় 44 হলে মোট কত হয়ে যাবে, 44 ইন্টু 3, ব্যাস। 44 ইন্টু 3 যদি হয়, বড় সংখ্যা মানে 6 ওপরে, নিচে কত হবে, 10 11, তাহলে 4। তাহলে কত হয়ে যাচ্ছে, 4 3 12, 6 12 72। তাহলে 72 হয়ে যাচ্ছে আমার কি, অপশন ডি। অপশন ডি হয়ে গেল আমাদের আনসার, 72। ওকে, আচ্ছা নেক্সট। এই যতটা পারবে শর্টে করবে। এই যে গুণটাও আমি করিনি, দেখো গুণটা রেখে দিয়েছি, কারণ আমি জানি পরে কেটে যাবে, পরে কেটে গেলে আমাদের গুণ করতে সুবিধা হবে, তো এগুলো কিন্তু অ্যাপ্লাই করব। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা পুত্রের বয়স কত বছর? দেখো
পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 8:3। 10 বছর পরে অনুপাত হবে 2:1। 10 বছর পরে হচ্ছে 2:1 হয়ে গেল। এবার দেখো 10 বছর পরে তো, এবার আমরা ডিফারেন্সটা দেখি। ডিফারেন্সটা কত? 6। ডিফারেন্সটা কত? 2। ডিফারেন্স সেম নেই, ডিফারেন্স আমাকে সেম করতে হবে। কি করে সেম করতে হবে? 8 আর 3 এর ডিফারেন্স কত হচ্ছে? 5। 5 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 10 আর 5। এদের ডিফারেন্স কত? 1। 1 দিয়ে গুণ করলে আনচেঞ্জ। তাহলে এটা কত গেল? 2। এটা কত হয়ে গেল? 2। তাহলে 2 মানেই তো 10, কারণ 10 বছরের গল্প বলেছে। 2 মানে যদি 10 হয় তাহলে 1 মানে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে 1 মানে যদি 5 হয়, পিতা পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে এইটাই তো ছিল বর্তমান বয়সের অনুপাত। তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে? 5 আর 40 আর 5 3 15। 40 আর 15 মানে অপশন সি। তুমি ইচ্ছা করলে অপশন টেস্ট করতেই পারো, ঠিক আছে। আমার এখানে বক্তব্য হচ্ছে আমি অপশন টেস্ট করেও অঙ্ক ছোট করতে পারছি, আমি প্রসেসেও ছোট করতে পারছি। সেই অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু অপশন টেস্টে যাব না। কেন যাব না? কারণ আমাকে অঙ্ক করতে গেলে আমি একবার করে আমি আনসারটা করে ফেলতে পারছি ছোট মানে শর্টেই। কিন্তু যদি আমি এই অঙ্কটাই অপশন টেস্ট করতাম, আমি প্রথম অপশন চেক করতাম, সেকেন্ড অপশন চেক করতাম, থার্ড অপশন চেক করে 3 নম্বরে আসতো। যদি চালাকি করে আমি লাস্ট অপশন থেকেও চেক করতাম, তাতেও আমার 2টো অপশন চেক করতে হতো। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো যাতে আমি অপশন টেস্ট করব, কখন করব? যখন আমার কোনো উপায় থাকবে তখন আমি অপশন টেস্ট করব। ঠিক আছে, তাহলে আনসার কত হয়ে গেল? অপশন সি। ওকে, চলো পরেরটা। কোশ্চেন নাম্বার 6 কি আছে? একটি নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করতে 40 মিনিট অতিক্রম করে 40 মিনিটে একটি ট্রেন। আচ্ছা, গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার ছিল? দেখো, ট্রেনটির কোনো স্থান অতিক্রম করতে 40 মিনিট সময় লাগছিল। গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। মানে গল্পটা এখানে কি দিল? সময়টা দিয়ে দিল, দেখো 40 মিনিট আর 48 মিনিট। 40 মিনিট আর 48 মিনিট সময়টা দিয়েছে, 40 মিনিট 48 মিনিট। তো গতিবেগটা কমে গেছে, তার মানে গল্পটা কি? ইনডিরেক্টলি তোমাকে কিন্তু গতিবেগের ডিফারেন্সটা বলে দিয়েছে। আমরা 14 নম্বর ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, সেখানে আমাদের গতিবেগটার রেশিওটা বলে দিয়েছে, পার্থক্যটা সময়ের দিয়ে দিয়েছিল। এখানে ঠিক উল্টো করেছে। এখানে উল্টোটা কি করেছে? গতিবেগের না, এখানে সময়ের রেশিও দিয়ে দিয়েছে, গতিবেগের পার্থক্য করে দিয়েছে। গল্পগুলো কিন্তু বুঝতে হবে। তো টাইমের সাথে স্পিডের সম্পর্কটা কি? টাইমের সাথে স্পিডের সম্পর্কটা হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। টাইমের সঙ্গে স্পিডের সম্পর্কটা হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে টাইম ইজ ইকুয়াল টু, যদি এটা হয় আমি কাটাকাটি করলে কত হচ্ছে? 5:6। তাহলে 8 দিয়ে কাটলাম, হয়ে গেল। স্পিড তাহলে কত হয়ে যাবে? 6:5। তাহলে ডিফারেন্স কত হলো? 1। 1 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে 1 মানে যদি 10 হয়, এবার বলছে ট্রেনটির প্রাথমিক গতিবেগ। তো যে গতিবেগ এই যে প্রাথমিক গতিবেগ মানে এটা, তাহলে 6 মানে কত? 60। আনসার কত হয়ে গেল? 60। তো বুঝতেই পারছো, এই অঙ্ক তুমি যদি খাতায় নাও লেখো তাতে কোনো সমস্যা নেই, তুমি না লিখলেও চলে যাবে। রেশিও 5 6 6 5, ডিফারেন্স হচ্ছে 1। 1 মানেই 10, 6 মানে কত? 6 কেন বার করলাম? বলেছে প্রাথমিক গতিবেগ কত। যদি বলতো যে এখন গতিবেগ কত, মানে পরিবর্তন হয়ে গতিবেগ কত হয়েছে, তখন কিন্তু আনসার বলতাম আমরা 50। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত হচ্ছে 3:4। তাদের এবছর 2:3, এবছর আয় কত? 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। যদি এবছর তাদের আয় এত টাকা। আচ্ছা, দেখো ওদের বলেছে আয় এবছর 2:3 আর 4, মানে এখানে ভালো করে বুঝবে, এর আয় 2 যদি থাকে সেটা হয়ে গেছে 3, আর বি এর আয় যদি থেকে থাকে 4 সেটা হয়ে গেছে 5। আর এখানে কিন্তু এ আর বি এর আয় অলরেডি দেওয়া আছে 3 টাকা আর 4 টাকা। খুব ভালো করে বুঝবে, 3টে রেশিও দেখেই তোমরা ঘাবড়ে যাবে। অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক। তো এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:4। তার আয় এবছর 3:3 আর 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তো দেখো 2 থেকে যদি 3 হয়, তো 3 থেকে বেড়ে কত হয়ে যাবে? 3 থেকে বেড়ে হয়ে যাবে 3/2, তাই না? 2 থেকে 3 হয়েছে, 2 থেকে হয়েছে 3,
তাহলে 1 থেকে হবে 3/2, 3 থেকে হবে কত 3 × 3/2, ঠিক এইভাবে হয়েছে। তো এগুলো আমরা কিন্তু করবো না, আমি জাস্ট তোমাদের দেখালাম। আচ্ছা এবার এখানে দেখো 4 থেকে হয়েছে 5, তাহলে 4 থেকে 5 এটা 5ই হয়ে যাবে। আর আমার করে লাভ 5/4 লিখে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু জেনারেলাইজ হচ্ছে 5/4। তাহলে কত হয়ে গেল তোমার 4 4 কেটে গেল, তাহলে 9/2, 9:10। 9:10 হচ্ছে মানে 19 হচ্ছে। কি চেয়েছে এবছর তাদের মোট, আমি এবছর আয় পেয়ে গেছি, এবছরে তাদের মোট আয় বলে দিয়েছে কত 28,500। তাহলে এর আয় কত, এর আয় হচ্ছে 9/19, 19 দিয়ে কাটা যাচ্ছে, 19 দিয়ে 19 দুগুণে 38 তো হবে না, 19 19 19 95 ঠিক চলে যাচ্ছে। 9 দিয়ে হচ্ছে 19 1 9 95 5 0 0, তাহলে কত 135,000 টাকা, 13,500 টাকা, মানে অপশন বি। ঠিক আছে, নেক্সট। এই অঙ্কটা কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা থেকে এই কনভার্সনটা কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য আমি এটা দেখিয়ে দিয়েছি, এটা খেয়াল করে নেবে, কিন্তু এটা মুখে মুখে করবে, এটা খাতা এত লেখার দরকার নেই, এগুলো কিছু লেখার দরকার নেই, এটুকু লিখলেই হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। 48 লিটার মিশ্রণের অ্যাসিড জলের অনুপাত হচ্ছে 7:5, ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মেশালে মিশ্রণে অ্যাসিড জলের অনুপাত হয়ে যাবে 3:2। তো অ্যাসিড জলের মিশ্রণের অনুপাত ছিল কত 7:5, কি মিশিয়েছে অ্যাসিড মিশিয়েছে, হয়ে গেছে কত 3:2। ঠিক আছে, তো মিশিয়েছে কি অ্যাসিড, মানে চেঞ্জ হয়েছে অ্যাসিড, জল কিন্তু ফিক্সড আছে, তো জল যেহেতু ফিক্সড আছে আমি এই জলের পোর্শনটা ফিক্সড রাখি, জলের পোর্শনটা যদি ফিক্সড রাখি এটাকে কত দিয়ে 2 দিয়ে গুণ করব, এটাকে কত দিয়ে গুণ করব 5, কারণ যেহেতু অ্যাসিড আগে জল পরে, জলের পোর্শনটা সেম করব, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 14:10 হয়ে যাচ্ছে, আর এখানে কত হয়ে যাচ্ছে 15:10, 14:10 15:10 হয়ে গেল। তাহলে আমাদের জল দেখো ফিক্স আছে, অ্যাসিড চেঞ্জ, অ্যাসিড কত হয়েছে 1, চেঞ্জ হয়েছে কত 1, আর কত মিশিয়েছিলাম, যাই হোক কত মেশানোর দরকার ছিল না এখানে, তো এখানে কত 48 ইন্টু 1 বাই কত হয়ে যাবে 24, এই যে 1 তো ডিফারেন্স হয়েছে, তাহলে 48 ইন্টু 1 বাই এখানে দিয়ে তোমার 1 কেন করলাম, 1 হবে না তো, না না সরি একই হবে, এইটা এটা ঠিক আছে, একই হবে 1, আর এখানে কত 24, তো 24 দুগুণে 48, তাহলে কত হয়ে গেল 2 লিটার, সরি 2 লিটার অ্যাসিড জমে, অপশন সি। এটা ডিফারেন্স দিয়ে করতে হবে, অথবা আমি এখানে আর একটা মেথড দেখিয়ে রাখছি, এটা অ্যালিগেশন মেথডে হয়, সেটা হচ্ছে কি আমি যেহেতু চেঞ্জ করেছি কি অ্যাসিড, তাই জলের পরিমাণটা ধরে অঙ্ক করছি 5/12 0 আর 2/5, 2/5, আর এখানে কত 5 × 12 25 24 1 5 5 কাটলো 24:1, এটা যদি 48 হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আনসার একই বেরোবে। দুটো প্রসেস দেখিয়ে দিলাম, যার যেটা মনে সুবিধা করবে, কারণ আমি যেমন প্রেফার করি এইটা বেশি, ঠিক আছে, কারণ এইটা প্রেফার করলে কি হবে অঙ্ক, এই অঙ্ক সহজ হয়ে যাবে, কিন্তু যেখানে রিপ্লেসমেন্ট হচ্ছে সেখানে একটু অসুবিধা হয়ে যায় ভাবতে, সেই জন্য আমরা যেটা ইচ্ছা হবে করবে, কোনো প্রবলেম নেই। নেক্সট চলো 9 নম্বর অঙ্কে দেখি কি আসছে। 9 নম্বর অঙ্ক কি বলছে, কোন ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 15.2 বছর, 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হয়ে যাচ্ছে এটা, নতুন সদস্যের গড় বয়স কত। এখানে দেখো দুটো কন্ডিশন একসাথে দিয়েছে, যদি বলতো যে কেউ যাচ্ছে চলে যাচ্ছে তার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যাচ্ছেও আবার আসছেও, মানে রিপ্লেস করছে আবার বাড়ছে, ঠিক আছে, তো রিপ্লেস করছে বাড়ছে, ভালো করে বোঝো, রিপ্লেস করছে বাড়ছে মানে কি, যাকে রিপ্লেস করছে রিপ্লেস করার ফলে বেড়ে যাচ্ছে, মানে যে আসছে সে বেশি আসছে, সে কত বেশি আসছে, তো ব্যাপারটা হয়ে যাচ্ছে দেখো 14 ছিল, 14 কে রিপ্লেস করছে, এবার 14 কে রিপ্লেস, ধরো তুমি এ কে রিপ্লেস করে বি এলো, এবার দেখা যাচ্ছে এ কে রিপ্লেস করে বি আসার ফলে ওই দলের গড় বয়স কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই যে এলো তার বয়স 14 থেকে বেশি হবে, কত বেশি হবে দেখো, ছিল হচ্ছে 15.2 হয়ে গেছে 15.5, মানে 0.3 বেড়ে গেছে, 0.3 বেড়ে যাচ্ছে একজনের জন্য, আর ছিল কতজন 35 জন, এখনো 35 জনই আছে, তাহলে 35 জনের জন্য কত বাড়বে, এটা ইন্টু 0.3, ব্যাস
তাহলে কত হয়ে গেল 14 প্লাস হয়ে যাচ্ছে 10.5, তাহলে আনসার কত হয়ে গেল 24.5। 24.5 মানে হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, রিপ্লেস করছে বেড়ে যাচ্ছে, তার মানে যে আসছে সে যাকে রিপ্লেস করছে তার থেকে তার বয়সটা বেশি, তো সেই জন্যই আমি কি হচ্ছে প্লাস করেছি। ঠিক আছে, আচ্ছা যদি মনে করো এটা বুঝতে পারছি না, মানে আমি প্লাস করবো না মাইনাস করবো, তাহলে কি করবে, চলে যাচ্ছে একজন মানে মাইনাস, আবার আসছে মানে হয়ে যাচ্ছে প্লাস। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাচ্ছে মানে মাইনাস, আবার আসছে যখন প্লাস, তাহলে এই চলে যাওয়ার ব্যাপারটা আমি নিউট্রাল করলাম। তাহলে আসছে মানে প্লাস, আসার ফলে কি হয়েছে গড় বেড়ে যাচ্ছে, তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেই জন্য প্লাস করেছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে লাভ কত হতো। দেখো এইখানে সমস্যাটা কি হয়ে গেল, একজন ভদ্রলোক এক্সট্রা চলে এলো, কে এমপি। এমপি মানে কি, এমপি মানে হচ্ছে তোমার ওই কি বলো ওটাকে, পার্টি পলিটিক্স এমপি নয় কিন্তু, হ্যাঁ এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস। তো মার্ক প্রাইসটা আমার এখানে লাগে, মার্ক প্রাইস হুইচ ইজ মার্ক প্রাইস। তো আমরা সিপি জানি, আমরা এসপি জানি, আমরা এমপি জানি। ঠিক আছে, সি মানে কস্ট প্রাইস, এসপি মানে কি সেলিং প্রাইস, আর এমপি মানে কি হচ্ছে মার্ক প্রাইস। তো মনে রাখবে ছাড় হয় কার উপরে, ছাড় হবে কার উপরে, ছাড় হবে এমপির উপরে, আর তোমার সিপির উপরে দাম বাড়িয়ে, সিপির উপরে দাম বাড়িয়ে কি তৈরি হবে, এমপি তৈরি হবে। সিপির উপরে দাম বাড়িয়ে এমপি তৈরি হবে, আর এমপির উপরে ছাড় দিয়ে কি তৈরি হবে, এসপি তৈরি হবে। আবার বলছি, সিপির উপরে দাম বাড়িয়ে এমপি তৈরি হবে, এমপির উপর ছাড় দিয়ে এসপি হবে। সিপির উপরে দাম বাড়িয়ে এমপি হবে, এমপি কে ছাড় দিয়ে এসপি হবে। আবারও বলছি, দাম কার উপর, মানে লাভ ক্ষতি কার উপরে হবে, সিপির উপরে হবে। আচ্ছা এমপির উপরে কি হবে, ছাড় হবে। ছাড় অলওয়েজ এমপির উপরে হয়, এটা মাথায় রাখবে। ওকে, আচ্ছা এইখানটা একটু মুছছি আমি। দেখো এবার এখানে আমি ধরে নিলাম 100 টাকা হচ্ছে তোমার সিপি, কত লাভ হয়েছে 19% লাভ, যেন 119। এবার আমি জিনিস কিনলাম, কিনে বেচলাম, এত সিম্পল হলে হয়েই যেত। মাঝখানে একটা স্টেপ আছে, কি আছে না 15% ছাড়টা দিয়ে রেখে দিয়েছে, 15% ছাড় দিয়ে লাভটা করেছে, মানে মাঝে একটা ঘটনা ঘটেছে। তো 15% ছাড় দেওয়া মানে কি, 15% মানেই তো হয়ে যাচ্ছে কত 3/20, তাহলে 20 টাকার জিনিসটা ও 17 টাকায় বিক্রি করেছে। 15% মানে যদি 3/20 হয়, তাহলে 20 টাকার জিনিসটা 17 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 17 টাকাটাই বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য 119, 17 মানে 119 হলে কত দ্বিগুণ করতে হচ্ছে 7 দিয়ে, তাহলে এটা কত যাচ্ছে 140। তো এই দামটা আমার বার করে নেওয়া খুব দরকার ছিল, ব্যাস হয়ে গেছে অঙ্ক শেষ। এবার বলছে যদি তুমি ছাড় না দিতে, তো ছাড় না দিলে কি এর আর কোনো ভ্যালু থাকতো না, তুমি কি করতে একদম ডিরেক্ট এখানে বিক্রি করতে, 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করছো, মানে কত হচ্ছে 100 টাকায় 40 টাকা ছাড় থাকছে, মানে কত 40% ছাড় থাকছে। ঠিক আছে, আমি কিন্তু এই অঙ্ক করতে গিয়ে অবশ্যই বলবো এই সিপিএস পিএমপি পুরো ক্লিয়ার করে না, অঙ্ক যা বলে তোর এমনি হয়ে যাবে। এই জায়গাটাই মেন বোঝাচ্ছিল কি 15% মানে কত 3/20, মানে 20 টাকা দিয়ে তুমি 17 টাকায় বিক্রি করছো, কেন 17 টাকায় বিক্রি করছো, তুমি 3 টাকা ছাড় দিয়েছো, 3 টাকা ছাড় দেওয়া মানে কত টাকায় বিক্রি করো, 17 টাকায় বিক্রি করা, 20 - 3 17 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তো এসপি মানে 119 বলাই আছে, তো 17 মানে 119, তাহলে 20 মানে কত 140, তাহলে এখানে হয়ে গেল এমপি 140। তাহলে আমি এমপিতে যে জিনিস বিক্রি করতে মানে লিখে দিতে ফিক্স প্রাইস, কোনো দোকানে লেখা থাকে না ফিক্স প্রাইস, ঠিক আছে, তো ফিক্স প্রাইস হচ্ছে এই এমপিতে বিক্রি করা মানে হচ্ছে ফিক্স প্রাইস। ক্লিয়ার, ব্যাস এই হয়ে গেল। আশা করি এই অবধি অঙ্ক ছিল, দেখে নি একবার। এই অবধি অঙ্ক ছিল। তো আজকে আমাদের 15 নম্বর সেট হয়ে গেল। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের বলি, 1 থেকে 15 অবধি সেট আমরা কমপ্লিট করে ফেলেছি। তুমি বুঝতে পারছো কি করেছি, আমি কোনো কোনো সেটে আগে মনে হয় 10-12টা করে অঙ্ক, 12টা, কোনো সেটে হয়তো 13টা এরকম অঙ্ক করিয়েছি। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম 10টা। তো 10টা করে যদি অঙ্ক হয় তাহলে 150টা অঙ্ক কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ারে করে ফেলেছি। এবার তুমি একটা কাজ করো, ওই 150টা কোশ্চেনের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে নিজের জন্য 20 নম্বরের সেট তৈরি করো বা 30 নম্বরের সেট তৈরি করো, ওখান থেকেই কোশ্চেন দিয়ে, ঠিক আছে, দিয়ে নিজের আগে তৈরি করো, তারপর আমি বলবো কি করবে। হ্যাঁ, পরের ভিডিওতে বলবো আমি কি করবে। আমি বারবার করে বলছি একটাই কথা, দুটো কাজ, সেটা হচ্ছে একটা 150টা কোশ্চেন ভালো করে তুমি রিভাইজ করে নাও, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে ওখান থেকে তুমি 30টার একটা নিজের জন্য প্রশ্ন তৈরি করো, 30 নম্বরের একটা নিজের জন্য প্রশ্ন তৈরি করো। এখন কিন্তু ওই প্রশ্নটা সলভ করবে না, কি করবে আমি পরের ভিডিওতে বলবো। ওকে চলো, তো
তো সবাইকে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।